ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার আলোচনার বিষয় তোমাদের সঙ্গে মেজর সোসিওলজি, তাই না? তোমাদের প্রত্যেকের মেজর সোসিওলজি নিয়েছো। আর তোমরা এটাও খুব ভালো করে জানো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এবার বর্তমানে রেকর্ড খুব খারাপ। সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো যে রয়েছে সেই কলেজগুলোতে মানে পরীক্ষায় ফেলের শতাংশ 90%, মানে টোটাল 90% ছাত্রছাত্রী কিন্তু এবছর ফেল করেছে। তো যাই হোক, যেটা ফেল করেছে সেখানে কিছু করার নেই, আর যারা ফেল করে গেছে অলরেডি তাদের তো আর কিছু করা যাবে না। তো তাদেরকে আবার পরীক্ষাটা দিতে হবে। যারা মনে করো ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছে তারা কিন্তু আবার পরীক্ষাটা কবে দেবে সেটা দেবে আবার থার্ড সেমিস্টারে, যখন তারা থার্ড সেমিস্টারের পরীক্ষা সাবজেক্টগুলো পরীক্ষা দেবে ঠিক সেই সময় পরীক্ষাটা দেবে। তো আমাদের হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি আছে সিলেবাসটা খুব সহজ এবার, এবং প্রত্যেকটা বিষয় তোমাদের খুব সিম্পলভাবে আলোচনা করে দেবো, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তো দেখবে যে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, সেখানে আমি রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দিয়ে থাকি, যেগুলো এখানে ক্লাসগুলো প্রতিটা টপিক ছোট ছোট টপিকগুলো আলোচনা করছি, এবং ক্লাসেও কিন্তু আমি আলোচনা করছি যখন যখন বাড়িতে ফ্রি থাকি। যেমন আজকে তোমাদের অফিসিয়াল ডে, এই অফিসিয়াল ডেতে তোমাদের আজকে প্রতি শনিবার সন্ধ্যা 8টা থেকে তোমাদের এই টাইমটা ফিক্স করে দিয়েছি যে মেজর সোশ্যোলজি ক্লাসটা হবে। প্রতি শনিবার সন্ধ্যা 8টা থেকে তোমাদের মেজর সোশ্যোলজি ক্লাস হবে, এটা একদম টাইমটা ফিক্স করা, তাই না? তো বাকি যে সময়গুলো আছে সেই সময়গুলোতে আমি যখনই যেদিন ফ্রি থাকি আমি কিন্তু ক্লাসগুলো করে তোমাদের ইউটিউবের থ্রুতে আমি দিয়ে দিই। সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নেবে বা দেখে নেবে। হ্যাঁ, আমার দেওয়া যে ক্লাসগুলো আছে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাইট এ নোট অন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস অফ ম্যারেজ। তো আমি ম্যারেজ কয় প্রকার ও কী কী ছোট ছোট পার্ট করে আলোচনা করছি তোমাদের সঙ্গে, যে পলিগ্যামি, মনোগ্যামি, বিভিন্ন যে মানে বিবাহের ধরনগুলো আছে সেই ধরনগুলো আমি আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব যে বর্তমানকালে বিবাহ ব্যবস্থায় কি কি পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি, যে আগে বিবাহ ব্যবস্থাটা কেমন ছিল কিন্তু বর্তমানকালে বিবাহ ব্যবস্থায় কোন কোন পরিবর্তনগুলো আসছে, সেই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাসটাতে আলোচনা করব। সবাই একদম লাস্ট অবধি ধৈর্য ধরে ক্লাসটা করবে, এবং যারা আজকের ক্লাসে জয়েন করেনি তারা এটা রেকর্ডেড ভার্সনে ক্লাসটা পরবর্তীতে পেয়ে যাবে। এই ক্লাসটা সম্পূর্ণ রেকর্ডেড করা হবে। ওকে, আচ্ছা। তো প্রথমত আমরা জানবো বিবাহ ব্যবস্থার দেখবা কাঠামোগত কিছু পরিবর্তন জানবো আমরা। কি কি বিবাহ ব্যবস্থা কিছু কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে, যেমন বৈবাহিক সংহতির ক্ষেত্রে কিছু পরিবর্তন। দেখো, একটা সময় মনে করা হতো স্বামী স্ত্রীর যে বন্ধনটা সেই বন্ধনটা নাকি পবিত্র বন্ধন, 7 জনমের বন্ধন বলা হয় না, যে 7 জনমের বন্ধন। কিন্তু এখন কিন্তু বিবাহগুলো প্রায় 1 জনমও টিকে না। 7 জনম তো দূরের কথা, এই জনমেই টিকে না, আর 7 জনম তো পরের কথা, তাই না? ম্যাক্সিমাম ম্যারেজ কিন্তু এরকমই হয় যে বিয়ের 2 বছরের মধ্যেই গনফট, এরকম টাইপের অনেকে কথাগুলো বলা হয়। এবং আমরা বিভিন্ন বড় বড় আর কি ব্যক্তিত্বের বড় বড় সাহিত্যতেও আমরা পড়েছি, তারা এই সমস্ত কথাগুলো ব্যবহার করেছেন, এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, যে ভালোবাসা বলো বা মানে ম্যারেজ বলো, বিয়ের 2 বছরের মধ্যে সেই ভালোবাসা কনফার্ট হয়ে যাবে, মানে তাদের কথা অনুযায়ী যদি আমরা বলি। তো বৈবাহিক মানে সংগতির ক্ষেত্রে কিছু পরিবর্তন এখন বর্তমানকালে দেখা যাচ্ছে। যেমন কি বলছে যে সনাতন ভারতীয় ধর্মে কিন্তু বিশেষ করে আমরা বিবাহ ব্যবস্থার একটি মানে পবিত্র বন্ধন বলে মানে আমরা মনে করি। সনাতনী কারা? সনাতনী বলতে যারা হিন্দু সমাজের, যারা মানে হিন্দু ধর্মের মানুষজন আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে কিন্তু বিবাহ ব্যবস্থাটাকে সেই প্রাচীনকাল থেকে একটা পবিত্র বন্ধন হিসাবে কিন্তু দেখা হচ্ছে। এবং বিবাহ ব্যবস্থার এই পবিত্র কথাটার কিন্তু এখন বর্তমানে ধীরে ধীরে পরিবর্তন ঘটছে, তাই না? অনেকটাই পরিবর্তন ঘটছে, তাই না? এবার কি বলছে যে কেন এই পরিবর্তনটা ঘটছে? কারণ পাত্র পাত্রীর মধ্যে একটা সংহতির অভাব রয়েছে। কেমন সংহতির অভাব? দেখো, সাপোজ মনে করো আমাদের বর্তমান জীবনে আমরা এত কর্মব্যস্ত, দেখবা যে আমি আজকে সকালেই মানে জাস্ট বললাম আমার বাড়ির অফলাইন ব্যাচকে আমি বললাম যে আগেকার দিনের ঠাকমা দাদুদের দেখবা যে কোথাও গেলে পরে দেখবা তারা দুজনে একসাথেই যায়, ঠাকমাও যেখানে যাবে দাদুও সেখানে যাবে, দাদু যেখানে যাচ্ছে দাদুর পিছন পিছন ঠাকমা যাচ্ছে, চলছে তাদের মধ্যে একটা মানে সেই প্রাচীনকালে মানুষের মধ্যে একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কি হচ্ছে, বরের কাজে বর বেরিয়ে যাচ্ছে, বউয়ের কাজে বউ বেরিয়ে যাচ্ছে, বরের মতন বউ বউয়ের মতন, ব্যাস। এবার কি এই যে তাদের মধ্যে যে একটা বন্ডিং, এই বন্ডিং হওয়ার জায়গাটা ধীরে ধীরে যেন শিথিল হয়ে যাচ্ছে, একজন একজনকে সময় দিতে পারছে না। কারণ এখন প্রত্যেকটা জিনিসের এত মূল্য বৃদ্ধি হয়ে গেছে
যেখানে কি ভাবছে যে স্বামী স্ত্রী দুজনেই ভাবছে যে যদি স্ত্রীও কিছু অর্থ উপার্জন করে এবং স্বামীও যদি কিছু অর্থ উপার্জন করে তাহলে হয়তো সংসারটা সচ্ছলভাবে চলতে পারবে। কিন্তু এই সংসার সচ্ছলতাভাবে চালানোর কারণে দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেকটা বাঁধনগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে। আগে কিন্তু দেখতে যে বয়স্ক দাদু ঠাকুমা যারা আছে বা তোমাদের বাড়িতে যদি দাদু ঠাকুমারা থাকে তাদের থেকে একটু শুনে দেখবে, তারা কিন্তু কোমরে কোমর বেঁধে কিন্তু স্বামী স্ত্রী একত্রিতভাবে একই কাজ করতো। সাপোজ মনে করো কৃষি কাজের কথা যদি আমরা বলি, যেমন পালদের প্রাচীন পেশার কথা যদি আমরা বলি, মাটির হাঁড়ি পাতিল বানানো, তখন কিন্তু বাড়িতে যেমন পুরুষরা কাজ করতো একই সাথে মহিলারাও কিন্তু কাজ করতো, ওখানে কাজে হাত লাগাতো। কিন্তু এখনকার সিস্টেমগুলো অন্যরকম হয়ে গেছে। আমি এক ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, আমার মিসেস আরেক ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, এরকম টাইপের করে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন, সেই বন্ধন কিন্তু অনেকটাই আলগা হয়ে যাচ্ছে এখন বর্তমান দিনে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তাহলে একটা গেল বৈবাহিক সংগতির ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন। দেন বিবাহের ধরনের ক্ষেত্রে পরিবর্তন, পরবর্তী পয়েন্ট যদি আমি ডিসকাস করি, বিবাহের ধরনের ক্ষেত্রে পরিবর্তন কি এই ধরন বলছে, পূর্বে তোমার বহুগামী ব্যবস্থা বা বহু বিবাহ ব্যবস্থা কিন্তু আমরা পূর্বের সমাজে লক্ষ্য করতে মানে পারতাম। কেমন, যেমন মনে করো সাপোজ যেমন আগেকার দিনে যদি দেখো তাহলে দেখবা যে মানে ছেলেরা কিন্তু অনেকগুলো করে বিয়ে করতো, 2, 3, 4 করে বিয়ে করতো এবং সোসাইটি এই বিবাহটাকে মেনেও নিত। কিন্তু এখন বর্তমান দিনে কিন্তু এই সিস্টেমটা অনেকটাই উঠে গেছে এবং আইনত দণ্ডনীয় অপরাধ যদি একটা বউ থাকাকালীন সময় যদি মানে তার হাজব্যান্ড যদি অন্য কোনো বিয়ে করে তাহলে কিন্তু মানে সেটা কিন্তু অন্যায়। হ্যাঁ, এরকম হতে পারে যে মনে করো একটা ঘরবালি একটা বাহারবালি আছে এবং বাহারবালিরটাকে কাউকে বলছে না, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে একটা বউ আছে, মানে একটা বউকে লুকিয়ে লুকিয়ে রেখেছে, হ্যাঁ আর একটা বউকে ফ্রন্ট লাইনে রেখেছে। তো এটাও হতে পারে, কিন্তু ওই সিস্টেমটা কিন্তু আর এখন সোসাইটিতে নেই। যে মনে করো কি যে আমার একই বাড়িতে আগে যেমন হতো একই বাড়িতে 3 বউকে নিয়ে একসাথে একটা পুরুষ থাকতে পারতো, কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা নেই। এই সিস্টেমটা অনেকটাই মানে উঠে গেছে বা এই সিস্টেমটা এখন আইন মানে করে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়ে গেছে। সুতরাং আইনত দণ্ডনীয় অপরাধ যদি কেউ যদি একটা বউ থাকাকালীন সময় যদি আরেকটা বিয়ে করে তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যদি বলি জীবন সঙ্গিনী পছন্দের ক্ষেত্রে বিবাহ ব্যবস্থায় কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন কি হয়েছে, আমার যে মার বাবা আছে আমি দাদুর থেকে শুনেছি, মানে দাদু বলে কি আমি যখন বিয়ে করি জানিস তো তোর দিদাকে আমি দেখিই নাই, মানে আমি যখন বিয়ে করি তোর দিদাকে দেখতেই জানি। বলে আমার মা বাবা পছন্দ করে আসছে, একদম ডাইরেক্ট আমি বিয়ে করতে চলে গেছি এবং বিয়ে করে নিয়ে চলে আসছি। ওই যে বিয়েতে যে এই মানে প্রথম দেখা হয় শুভ দৃষ্টি, সেই শুভ দৃষ্টির সময় তোর দিদাকে আমি প্রথমবার দেখছি, আমার দাদুর কথা এটা। তো সেই সময়টাতে তারাও কিন্তু ওই পছন্দ অপছন্দের ক্ষেত্রে অতটা তাদের মর্ম ছিল না। কারণ তারা কি করতো, বাবা মা যেটা যেটা বলে দিয়েছে চলো এখন আমাকে সেটাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম তো সোসাইটিতে দেখা যেত, তাই বলে যে এত বড় ব্যতিক্রম তোমরা কিন্তু এই যে লক্ষ্য করতে পারবে না এখনকার সোসাইটিতে, বিশেষ করে অসম্ভব ব্যাপার। যে দেখা গেলো ছেলে অথবা মেয়ে, মনে করো সাপোজ আমি আছি, আমাকে বলছে যে তোর একটা বিয়ে ঠিক করছি, অমুক ডেটে তুই বিয়ে করতে যাবি। এবার আমি কি বলবো, দেখি আমার বউ কোথায়, দেখি আমার তো মানে আমার জন্য তো মেয়ে ঠিক করছে, কোথায় মেয়েটাকে দেখি ছবি, বলে কিসের মেয়ে দেখা, হ্যাঁ মেয়েটা দেখতে হবে না, একদম সিধা একদম সাজনাতলায় গিয়ে মেয়ে দেখবি, শুভ দৃষ্টিতে একদম মেয়ে দেখা হবে। তাহলে এখন সোসাইটিকে এটা মানবে? তোমরাই মানবে এখন, তোমরা কিন্তু এই সিস্টেমটা মানবে না। তাহলে বিবাহ ব্যবস্থায় এই পরিবর্তনটা এখন হয়ে গেছে এবং বিবাহ ব্যবস্থায় দেখা যাচ্ছে এখন বর্তমানে পাত্রপাত্রীর যে পছন্দ, সেই পছন্দ বা পাত্রপাত্রীর যা মানে যাকে পছন্দ তারা কিন্তু নিজেদের মতন করে বিবাহতে উপস্থিত হতে পারছে। এই সিস্টেমটা কিন্তু এখন সোসাইটিতে হয়ে গেছে। ব্যাপারটা কি প্রথমে হয় না, বলে না যে মিয়া বিবি কাজী তো কিয়া করেগা বেচারা পাজি। ঠিক আছে, আমরা বলি যে অর্থাৎ বাবা মায়েরা কি করবে, আমাদের দুজনের যখন দুজনকে পছন্দ আছে, হ্যাঁ কে কি করতে পারবে, হ্যাঁ বাড়ি থেকে বিয়ে দিলে দিবে, না দিলে ভেগে চলে যাবো, ঝামেলা শেষ, খাবো না দাবো না, কত রকমের কত মানে আছে, রাগ করে বসে থাকবো। তো সোসাইটি কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন পাত্রপাত্রীর পছন্দর ওপরেও কিন্তু এখন নজরদারি করা হচ্ছে এবং পাত্রপাত্রীর পছন্দ মতন কিন্তু বিবাহ ব্যবস্থা এখন হচ্ছে বর্তমানে। ঠিক আছে, এটা আমরা লক্ষ্য করছি। দেন আমরা যদি দেখি বিবাহের বয়সের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। বিবাহের বয়সের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু সব কাঠামোগত। কেমন বয়সের, আগে দেখবে যে 12-13 বছর বয়স হলে পরে 14 বছর বয়স হলে মেয়েদেরকে বিয়ে দিত এবং ছেলেদেরকেও বিয়ে দিত, বাল্য বিবাহ প্রচলিত ছিল সোসাইটিতে। কিন্তু এখন বিবাহের ক্ষেত্রে যে বয়সটা মানে মিনিমাম যে বয়সটা করা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর করা হয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে কত বছর করা হয়েছে? ছেলেদের ক্ষেত্রে কে পারবে? ছেলেদের ন্যূনতম বিবাহের বয়স কত? কত বছর বয়স হলে ছেলেরা বিয়ে করতে পারবে? 21. 21, ভেরি গুড।
তো 21 বছর বয়স হচ্ছে ছেলেদের এবং মেয়েদের হচ্ছে 18 বছর বয়স। এই বয়সটা হয়ে গেলে অন্তপক্ষে তুমি বিয়ের জন্য এলিজিবল, কোয়ালিফাইড, মানে বয়স হলে পরেই কোয়ালিফাইড, তুমি বিয়ের জন্য কোয়ালিফাইড অ্যাটলিস্ট এখন বর্তমানে আমাদের সোসাইটি। তাহলে এই ব্যবস্থাটা পরিবর্তন হয়েছে। তাহলে আগে ছিল কি, আগে সিস্টেম ছিল সোসাইটিতে বাল্যবিবাহ প্রচলিত ছিল, সোসাইটিতে বয়সটাকে অত প্রাধান্য দিত না, যার যত বয়স হতো ইচ্ছা হলো মেয়ের বিয়ে দিব, দিয়ে দিতাম। দেখা যেত একটা মেয়ের বোধগম্যতা বয়স হয়নি, মানে বোঝার মতন বয়স হয়নি, সেই মেয়েকে বিয়ে দিয়ে দিত। বিয়ে কি জিনিস, সংসার কি জিনিস কিছুই হয়তো বুঝতে পারতো না, কিন্তু সেই বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সোসাইটি অনেকটাই পরিবর্তন হয়েছে, তাই না? সোসাইটি অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু মানে মিনিমাম একটা এজ আছে, মানে 21 বছর, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স হলে তবেই সেই বিয়ে মানে বিধিবদ্ধ হবে, আদারওয়াইজ কিন্তু সেই বিয়েটা কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা স্থায়িত্বের ক্ষেত্রে বলি, বিবাহের স্থায়িত্বের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন, যেমন বর্তমানে বিবাহের স্থায়িত্বের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। হিন্দু শাস্ত্র রীতি অনুসারে বিবাহ ছিল এক ধরনের পবিত্র বন্ধন, মৃত্যুর পরেও এমনকি জন্মান্তরেও এই বন্ধনের কথা মানুষ মনে করত বা মনে করা হতো, যে শুধুমাত্র ইহ জন্মে নয়, পরজন্মেও যেন মানে সেই স্ত্রীকে বা সহধর্মিণীকে নিয়ে যেন আমি চলতে পারি, এই ধরনের মানে মেন্টালিটি কিন্তু মানুষের মধ্যে ছিল। কিন্তু এই মৌলিক ধারণার দিনের পর দিন পরিবর্তন ঘটেছে। এখন বিবাহ বিচ্ছেদ আইন সিদ্ধ হয়ে গেছে। যদি কেউ চায় মানে আজকে বিয়ে করে কালকে ডিভোর্স দিয়ে দিবে, তাও কিন্তু সোসাইটি মেনে নিচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু যাই হোক, যদিও বা এখন একটা কেস ফাইল করতে হয় প্রথমে, যে আমরা ম্যারেজ মানে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চাই স্বামী স্ত্রী, মনে করো তখন একটা অ্যাপ্লাই করতে হয়, এই মানে তারপরে একটা ডেট দেবে তোমাকে, সেই ডেটে গিয়ে তারপরে জানতে চাওয়া হয় যে না তোমরা কি সত্যিই বিবাহ বিচ্ছেদে বা ডিভোর্সের জন্য ইয়ে করতে চাও, তখন একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারপরে বিবাহ বিচ্ছেদটা ঘটে। কিন্তু মানে যেমন 3 তালাকটা উঠিয়ে দেওয়া হলো, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যেমন একটা সিস্টেম ছিল যে তালাক 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 3 বার বলতো, তো সুতরাং মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সব ধর্মের ক্ষেত্রেই যদি কেউ যদি চায় যে আমি মানে মানে ডিভোর্স মানে দেবো কাউকে, আমার স্ত্রীকে হতে পারে, বা স্ত্রী যদি ভাবে আমি হাজব্যান্ডকে আমি ডিভোর্স দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয়, একটা মানে বিধিবদ্ধ নিয়ম আছে সোসাইটিতে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে সেই পথটা অবলম্বন করতে হবে। তো এই হচ্ছে বিবাহ ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন, যেটা আমরা কাঠামোগত পরিবর্তন দেখলাম। এবার কার্যগত যদি পরিবর্তন আমরা কিছু দেখি, বিবাহের কার্যগত পরিবর্তন যেটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ যেগুলো আছে, সেগুলো কি কি আছে? সঙ্গীর যৌন আচরণের ক্ষেত্রে পরিবর্তন। যৌন আচরণ বলতে ফিজিক্যালি আমরা বুঝি, যেটা হচ্ছে মানে সেক্সুয়াল রিলেশন আমরা যেটাকে বলি, বা ফিজিক্যাল রিলেশন যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখি আমরা কিছু পরিবর্তন হয়েছে। যেমন কি কি পরিবর্তন হয়েছে, সাপোজ মনে করো আগে কিন্তু একমাত্র বিবাহ করলেই একটা যৌন সম্পর্ক স্থাপনের অনুমতি কিন্তু সোসাইটি দিত। তাছাড়া কিন্তু সোসাইটিতে মানে যৌন সম্পর্ক কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হতো, বা অবৈধ, এটা সোসাইটির চোখে নিন্দনীয় ছিল। কিন্তু এখন বর্তমানে কিন্তু দিনের পর দিন কি হচ্ছে, লিভ ইন রিলেশনশিপের পরিমাণটা বাড়ছে। এগুলো মানুষজন যত বেশি মানে পাশ্চাত্য মানে সভ্যতা থেকে শিখছে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দেখছে, তত বেশি কিন্তু মানুষ বেশিরভাগ এগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। যে কি হচ্ছে না, লিভ ইন রিলেশনশিপ মানে কি? লিভ ইন রিলেশনশিপ অনেকেই জানো যে বিবাহ না করে বিবাহের আগে যদি স্বামী স্ত্রীর মতো যদি থাকা হয় একসাথে, এবং তারা তাদের মধ্যে সম্পর্ক যদি গড়ে তোলে, তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলি লিভ ইন রিলেশনশিপ। তাহলে দেখো একটা জিনিস কি, সঙ্গীর যৌন আচরণের ক্ষেত্রেও পরিবর্তন। তাহলে আগে একমাত্র বিবাহ করেই কিন্তু এই অনুমতিটা পাওয়া যেত, কিন্তু এখন সোসাইটি কি করছে, এই বিবাহ না করেও কিন্তু এই ধরনের অনুমতিগুলো সোসাইটি কিন্তু মানে পেয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজে যারা মানে ছেলেরা বলো বা মেয়েরা বলো, তারা কিন্তু এই অনুমতিটা তারা খুব ইজিলি ভাবে তারা কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি, আমাদের চারপাশে আমরা দেখছি সেই সমস্ত বিষয়গুলো, এবং দেখেও আমরা জানতে পারছি এবং শিখতেও পারছি বিষয়গুলো, যে কেমন ধরনের পরিবর্তন সোসাইটি কিন্তু হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে শিশু প্রতিপালন এবং পরিচর্যার ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। যেমন দেখো, শিশু প্রতিপালন এবং পরিচর্যা বলতে গেলে কি বোঝাচ্ছে, যেমন এখানে সাপোজ মনে করো একটা বাচ্চা তো জন্ম হলো, বিবাহ ব্যবস্থার মাধ্যমে হয়তো একটা নতুন সন্তান আসলো। এবার এই নতুন সন্তানের ক্ষেত্রে কি হচ্ছে, মানে এই প্রতিপালনের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। কেমন সেই পরিবর্তন? এবং মনে করো একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, এবং সেই শিশুকে প্রতিপালন করার দায়িত্ব, যেমন অনেক সময় এখন বাবা মা মনে করো দুজনেই কাজে চলে যাচ্ছে, এবং কাজে কর্মক্ষেত্রে তারা ব্যস্ত হওয়ার কারণে তারা হয়তো সঠিকভাবে তারা সেই সন্তানকে প্রতিপালন করতে পারছে না। তখন হয়তো কোনো না কোনো কারো না কারো দ্বারা কিন্তু সেই সন্তানকে প্রতিপালন মানে কারো দ্বারা কিন্তু প্রতিপালিত হচ্ছে সেই সন্তান।
তাহলে এটা আমরা কিন্তু দেখি যে সন্তান প্রতিপালন বা শিশু প্রতিপালন এবং তার পরিচর্যার ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন। আচ্ছা, আবার সবার ক্যামেরাগুলো একটু বন্ধ হয়ে গেল তো, আমি দেখতে পাচ্ছি। যদি ক্লাসগুলো যদি না করতে চাও বা ঘুম পেয়ে থাকে তাহলে কিন্তু ক্লাস থেকে লেফট করতে পারো, আমার তাতে কোনো অসুবিধে নেই। আমি প্রত্যেককে বলি যে ক্লাস চলাকালীন সময় ক্যামেরাগুলো খোলা রাখবে, কিন্তু তোমরা কি করো, ধীরে ধীরে একজন দুজন করতে 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 সবাই বন্ধ করে দেয়। মানে ঘুম পেয়ে যায় নাকি ক্লাস করতে করতে? হ্যাঁ, সপ্তাহে একটা করে ক্লাস, মানে বিষয়গুলো বোঝানো হচ্ছে, তারপরে যদি ঘুম পেয়ে যায় তাহলে তো হয়ে গেছে। ঘুম পেলে চলবে না, সবাইকে শুনতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, তাই না? ক্লাসগুলো করছো, বুঝতে হবে। তো কতটা বুঝতে পারছো না বুঝতে পারছো, তোমাদের থোবরাগুলো না দেখলে আমি কি করে বুঝবো? থোবরাগুলো তো দেখাতে হবে। আচ্ছা, তাহলে লাস্ট পয়েন্ট আছে একটা, যে গণমাধ্যমে পাত্রপাত্রীর খোঁজ খবর, এটাও একটা কাঠামোগত অবস্থায় পরিবর্তন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি সাপোজ মিষ্টু মণ্ডল, তারপরে হচ্ছে পূর্ণিমা সরকার। এবার সাপোজ পূর্ণিমা সরকারের বিয়ে হবে, এবার পূর্ণিমা সরকারের মনে করো বিয়ে হবে, এবার বিয়ের জন্য দেখা গেল এখন bengali.com-এ ওর ছবি টবি দিয়ে, হ্যাঁ, ওর বাবা হচ্ছে হয়তো দিয়ে দিয়েছে যে bengali.com-এ পূর্ণিমা সরকার, হাইট এতটা, উচ্চতা এই গেল, মোটা কি পাতলা সব কিছু দিয়ে, হ্যাঁ, ওজন কতটা, তারপর হচ্ছে কি খেতে ভালোবাসে বা কিরকম পাত্রের প্রয়োজন, এই দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে bengali.com-এ দিয়ে দিল। এবার দেখা গেলো কারো পছন্দ হইলো, প্রোফাইলটা পছন্দ হলো না, ঠিকই আছে, মেয়েটা ঠিকঠাক, চল ঠিক আছে এখন ইয়ে করছি। কিন্তু আগে কিন্তু সোসাইটিতে এই ধরনের সিস্টেমটা কিন্তু ছিল না, ঠিক আছে? আগে কিন্তু মানুষজন হয়তো এই আত্মীয়র সঙ্গে ওর সম্পর্ক, ওর সঙ্গে ওর সম্পর্কে এরকম করে 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 হয়ে যেত। কিন্তু এখন কিন্তু গণমাধ্যমের মাধ্যমে হয়ে যেত, বা ফেসবুক প্রেম মাঝে মাঝে দেখতে পাবা, কিছু ফেসবুক প্রেম দেখতে পাবা, হ্যাঁ, কিছু হয়তো এখানে কলেজে প্রেম দেখতে পাবা, এদিক ওদিক করে 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 প্রেম হয়ে যাচ্ছে, এদিক ওদিক করে বিয়ে হয়ে যাচ্ছে। আজকাল কিন্তু বাবা আমাকে আর কষ্ট করে পাত্রপাত্রী খুঁজতে হয় না, তাই না? খুব কম, তাই না? এখানে অনেকেই আছো হয়তো অলরেডি পাত্র খোঁজাই আছে অথবা পাত্রী খোঁজাই আছে, তাই না? বা আমাকে আর কষ্ট করে হয়তো পাত্রপাত্রী খুঁজতে হবে না। তো এটা বাস্তব কথা। তাহলে মানে গণমাধ্যম, এগুলো হলো গণমাধ্যম। এই গণমাধ্যমের থ্রুতে আমরা এত পরিমাণে এঙ্গেজ হয়ে যাচ্ছি, মানে এ ওকে সবসময় দেখছে দেখছে দেখছে। আগে মেয়েরা কি করতো, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ঘিরো কোণে বন্দি থাকতো, তাই না? মার সঙ্গে কাজকর্ম করতো, এটা করছে ওটা করছে, খুব একটা বেশি পড়াশোনাও করতো না। যেমন আমার ক্ষেত্রে, আমাদের জেনারেশনটা আজকে পড়াশোনা আমরা করছি, কলেজে যাচ্ছি, হ্যাঁ, তারপরে বাবা মা এত আমাদের পিছনে খরচা করছে, তারপরে আমরা এমন পড়াশোনা করছি যে সবাই কোনো না কোনো সাবজেক্টে ফেল করে যাচ্ছি। প্রতি 10 জনের মধ্যে একজন মাত্র সব বিষয়ে পাস, বাদ বাকি সবাই কিছু না কিছু সাবজেক্টে ফেল। এই ফেল করার মূল কারণটা কি? আমরা সারা বছর তো পড়বো না, আমরা পরীক্ষার 1 মাস আগে স্যারের কাছে জয়েন করব, ওই তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ভালো লেভেলের নোট দিচ্ছে রে, চল ওখানে জয়েন করি, 1 সপ্তাহ আগে জয়েন করব, তাহলে কি আর হবে? তাহলে আজকে আমরা যত তাড়াতাড়ি তোমাদের জন্য কাজগুলো করছি, যে কেন করছি এত তাড়াতাড়ি, এত ফাস্ট ফাস্ট কাজ কেন করছি? কন্টিনিউ আমাদের কাজ হচ্ছে, টিচাররা আমাদের কন্টিনিউ কাজ করছে। কেন করছে? কারণ আমি মনে করি যে ছাত্রছাত্রীগুলো যেন খুব তাড়াতাড়ি মানে নোটসগুলো পায়, তারা যেন খুব ভালো মতো পড়াশোনাটা করে পরীক্ষায় যেন খুব ভালো মতো বেরিয়ে যেতে পারে। কিন্তু তোমরা তো ওই যে গাধার মতন নোট বানা চোর বানা, ওই পরীক্ষার ওই ঠিক ওই ঘুরে মুড়ে ওই 1 মাস আগেই পড়তে বসবা, তাহলে কি আর পাস করা যায়? আরে বাবা, প্রতিদিন সময় করে 2 ঘন্টা করে পড়ো না। কলেজে ওঠার পরে যদি প্রতিদিন তোমরা যদি 2 ঘন্টা করে পড়ো না, 24টা ঘন্টায় একটা দিনটা সারা দিনটা হয়। আরে 8 ঘন্টা ঘুমায় কাটাও, 8 ঘন্টা গল্প গুজব করে কাটাও, বাকি 8 ঘন্টা পড়াশোনা, নিজের লাইফ তো সময় দাও। আরে ভাই, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়গুলো না দিয়ে আমরা আমাদের মতন করে ওই পরীক্ষার 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 15 দিন আগে পড়তে বসবো, তাহলে কি আর পড়াশোনা হবে? পড়াশোনার মধ্যেও একটা আনন্দ আছে। তো যাই হোক, মাল্টিমিডিয়া থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজে নিও না, হ্যাঁ, একটু সময় নাও নিজেকে লাইফে, কেননা লাইফটাকে তো দাঁড় করাতে হবে। ফার্স্ট সেমিস্টারে যা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার থেকে শুধরে যাও আর ভালো মতো পড়াশোনা শুরু করো। সবাই পড়াশোনা শুরু করো খুব ভালোভাবে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কেননা ভালো মতো পড়াশোনা না করলে পরে রেজাল্টটা খুব একটা ভালো হবে না। বাবা মা অনেক আশা করে তোমাদেরকে পড়াচ্ছেন, প্রত্যেকেরই বাবা মাই অনেক কষ্ট করে পড়াচ্ছেন, সেই মূল্যটা দাও তোমরা। আমি প্রত্যেককে বলবো ভালো করে পড়াশোনাগুলো করো। আমি একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে দিয়ে দিয়েছি, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হবে, নিচ্ছি। আমি বই লেখালেখির কাজে সত্যি খুব ব্যস্ত ছিলাম, হ্যাঁ, তো সেই কারণের জন্য মানে আমি একটা ক্লাস তোমাদের মিস করেছি শুধুমাত্র, যতদিন হলো ক্লাসগুলো শুরু হয়েছে।
একটা ক্লাস শুধুমাত্র মিস করেছি, বাকি মিস করার কথা নয়। প্রতি সপ্তাহেই ক্লাস হবে আমাদের। যদি এই সপ্তাহের মধ্যে, যেমন আজকেও তোমাদের মেজর সোশ্যোলজির অনেকগুলো নোটস দেখবা আপলোড করা হয়েছে, পরিবারে কিছু নোটস আপলোড করা হয়েছে, দেখবা তোমরা। হ্যাঁ স্যার কাজ করছেন, একজন স্যার সোশ্যোলজির উপরেই এখন কাজ করছেন, নোটসপত্রগুলো দিচ্ছে তোমাদেরকে, ক্লাসরুমে চেক করবার রীতিমতো প্রতিদিন। হ্যাঁ নোটসগুলো দেওয়া হচ্ছে, আর খুব তাড়াতাড়ি সাজেশনটা দেওয়ার চেষ্টা করব আমি। মার্চ মাসের মধ্যেই সব সাজেশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা 2 মাস অন্ততপক্ষে খুব ভালো করে পড়তে পারো, পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। তোমাদের যদি কারো কোনো মানে কনফিউশন হয়, কোনো রকমের কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারো, মেসেজ করবে। আর যদি ফোন করার কোনো কিছু কারো প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে রাত্রে 9টার পরে ফোন করবে, কারণ 9টা অবধি আমার ক্লাসগুলো চলে, তারপরেই কিন্তু আমি একটু ফ্রি থাকি। আর যদি কোনো মেজর প্রবলেম না হয়, আমাকে অযথা ফোন করবে না, অযথা বিরক্ত করবে না। কোনো রকমের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। চলো, প্রত্যেকে গুড নাইট, থ্যাংক ইউ।